শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজি শিক্ষার্থীদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমরা ক্লাস শুরু করছি, দূর প্রশিক্ষণ। এখন আমরা বিশ্বশিল্পের ইতিহাসের গ্রিস সভ্যতার উপরে কথা বলবো। এটা দুটো ক্লাসেই আমরা এটা শেষ করব, যদিও সিলেবাসে 3টা ক্লাস নেওয়ার কথা আছে। আমরা দ্রুতই যাব আজকে। এই একটা সেশনেই মূলত আমাদের এই পর্বটা শেষ করব। আগামীকাল আমরা দ্বিতীয় অংশটা নিয়ে ক্লাস করব, এবং সুযোগ থাকলে আমরা রোমান সভ্যতাটাও কালকের আরেকটা পাঠে শেষ করতে চাইব। আমরা শুরুতে আমরা একটু ওই স্ক্রিন শেয়ার করে আমাদের ক্লাসের পাঠে চলে যাই। গ্রিক ইতিহাস ও শিল্পকলা এই বিষয়ে আমাদের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এটা প্রথম পাঠ, দ্বিতীয় পাঠটা আমরা আগামীকাল শেষ করব। গ্রিককে মূলত প্রাচীন গ্রিককে শিল্প সাহিত্য শিক্ষার সূতিকাগার হিসাবে বলা হয়। আমাদের তাবৎ পৃথিবীতে যে শিক্ষা এবং সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান চর্চা সকল ক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে, তার একটি আকর হচ্ছে এই গ্রিস। আমরা সেই গ্রিস নিয়ে আমরা আলোচনা করব। তাদের প্রাগৈতিহাসিক সময়কালের একটু আলোচনা করব। তারপর আমরা ধ্রুপদী যে গ্রিক সভ্যতা সেটা নিয়ে কথা বলার পরে আজকের আধুনিক সময়ে আমরা আসবো, এবং এই প্রাচীন যুগে গ্রিসের যে দর্শন, শিল্পকলা, স্থাপত্য, ধর্ম ইত্যাদি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমাদের আজকের প্রথম পাঠেই। আমরা প্রথমে নিওলিথিক যুগেই মূলত গ্রিসে যে সভ্যতা বিকাশ ঘটে তার আমরা উদাহরণটা দেখতে পাই। এটা খ্রিস্টপূর্ব সপ্তম সহস্রাব্দ, মানে 7,000 বছর আগে। খ্রিস্টপূর্ব 7,000, আর এখন যদি 2,500 ধরি, তাহলে 7 আর 2 9, 9,500 বছর আগে মূলত গ্রিস এবং বালকান অঞ্চলে নিওলিথিক যুগের আসলে সূচনা হয়েছে। নিওলিথিক যুগ বলতে আমরা বুঝি মূলত নব্য প্রস্তর যুগ, যাকে বাংলায় বলি। মানে প্রস্তর যুগের একটা আধুনিক সংস্করণ, যখন মানুষ পাথর দিয়ে অস্ত্র বানাচ্ছে এবং এটাকে ব্যবহার করে কৃষিকাজের দিকে তারা প্রবেশ করছে, সেই সময়টাই মূলত এই নিওলিথিক যুগ। আর এরপরে খ্রিস্টপূর্ব আহ 200 সরি 28 শতকের দিকে, 28 শতক হচ্ছে তার মানে 2,800 বছর আগের যে সময়টা বলছি, সেই সময় মূলত ব্রোঞ্জ যে যুগ শুরু হয়েছে গ্রিসে। মানে ব্রোঞ্জ আবিষ্কার করেছে তারা, মানে ব্রোঞ্জ দিয়ে তারা, ব্রোঞ্জ এক ধরনের নরম ধাতু, খুবই পরিষ্কার, ঝকঝকে সাদা। এই ধাতু দিয়ে তারা বিভিন্ন তৈজসপত্র করছে, আসবাবপত্র, এই আহ, ব্যবহারিক নানান ধরনের জিনিসপত্র তারা তৈরি করতে পারছে এই নরম ধাতু হওয়ার কারণে। পাথরের এক ধরনের অস্ত্র দিয়ে সেগুলো কাটা যাচ্ছিল। আর খ্রিস্টপূর্ব 19 শতকে এসে প্রোটো ইন্ডো ইউরোপীয় জাতি নামে একটা বিশেষ ধরনের জাতি গ্রিকে তাদের বসবাস শুরু করে। এই যে সময় কথা বলছি, তখন মানুষ এক অঞ্চল থেকে খাদ্য অন্বেষণে আরেক অঞ্চলে যাচ্ছিল। ফলে এক অঞ্চলের মানুষ, তারা সেই অঞ্চলের সভ্যতাকে সাথে করে নিয়ে অন্য একটা অঞ্চলে গিয়ে সেখানকে তার সেই সভ্যতার প্রভাব রাখছিল। এভাবে একটা মিক্সিং বা পলি মিক্সিং আসলে হচ্ছিল। যখন একাধিক জাতি পরস্পরের মধ্যে অ্যামালগামটা করছিল, তখন এগুলো এগোচ্ছিল। এই সময় হলো মধ্যপ্রাচ্য তথা এই মধ্যপ্রাচ্যের একটা বড় জায়গা মিলেই তো এই গ্রিসের অবস্থানটা পরে সুদৃঢ় হয়। সেই সময়টার এখানে আসলে রেঞ্জটা দিয়ে দেওয়া রয়েছে, এবং এই যুগের সমাপ্তি কোন সময় সেটা আমরা আসলে বলছি যে 400 খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 250 আহ অব্দের মধ্যে, খ্রিস্টাব্দের মধ্যে, খ্রিস্টপূর্ব অব্দ, এটা এই যুগের সমাপ্তি ঘটে। এবং এরপরেই যে যুগটা শুরু হয় সেটা হচ্ছে
প্রস্তর যুগের সমাপ্তি গিয়ে মূলত আধুনিক যুগের দিকে মানুষ এগোচ্ছে। এই যে ব্রোঞ্জের যুগ, সেই সময় গ্রিসে কি ঘটেছিল আমরা একটু আগে বলেছিলাম, প্রোটো ইন্দো ইউরোপিয়ান জাতি, যারা একটি বিশেষ ভাষায় কথা বলতো, যে ভাষায় অনেক আহ, আহ, শিলালিপি আছে, কিন্তু সেগুলো এখন আর পাঠোদ্ধার করা যায় না। তারা মূলত সমুদ্রকে নির্ভর করে বাণিজ্য করত, এবং তারা কাঠ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা নিয়ে যেত। এছাড়া আর কিছু আহ, দ্রব্য সামগ্রী ছিল নৈমিত্তিক ভাবে ব্যবহার হতো, যেগুলো এক অঞ্চলের থেকে অন্য অঞ্চলে বিক্রি করতো। এটাই ছিল তাদের প্রধান উপজীবিকা। এরা সিরিয়া, মিশর এবং এজিয়ান যে দ্বীপপুঞ্জ, সেসব জায়গাগুলো তো মূলত এই ব্যবসা বাণিজ্য চলতো, এবং এই ব্যবসা বাণিজ্য চলার পাশাপাশি এইসব অঞ্চলে কিন্তু গ্রিক সভ্যতা বিকশিত হচ্ছিল। আমরা এখানে মাইসেনিয়ান এবং এজিয়ান সাগর, এটা নিয়ে আমরা একটু কথা বলেছি, আমরা নিচে একটু দেখে নিলেই হবে আর কি। আমরা একটু দ্রুত এগিয়ে যেতে চাই। লৌহযুগ আদি পর্ব, তার মানে ব্রোঞ্জের যুগ যখন শেষ হয়েছে তখন লৌহ আবিষ্কৃত হয়েছে। কিন্তু লৌহ আবিষ্কৃত হলেও তখনও পর্যন্ত ঢালাই লোহা তৈরি করতে শিখিনি। খনি থেকে বা পাহাড়ের ফাটলে যে লোহার চাই পাওয়া যাচ্ছিল, সেগুলো দিয়েই তারা কাজ চালাচ্ছিল, কিংবা আকরিক লোহা। এই যে সময়, সেইটাকে আমরা আদি পর্ব বলবো, লোহ যুগের। এবং এই সময় মূলত এটা খ্রিস্টপূর্বাব্দ 800 হিসাব করা হচ্ছে, যে এই সময় থেকে এই যুগটা আসলে উম, সমাপ্তির দিকে হয়ে এখান থেকে ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে আহ, আদি লৌহ যুগ থেকে পূর্ণ লৌহ যুগে আসলে প্রবেশ করছে। পূর্ণ লৌহ যুগে যখন প্রবেশ করছে, তখন সামাজিক অবস্থাটাও একটু আহ, উম, আরো কিন্তু আহ, ঢেলে সাজানো গেছে। তখন অভিজাত বলে আর একটি বিশেষ শ্রেণী জন্ম হয়েছে, যারা নগরগুলাকে নিজেদের করায়ত্ত করে নগর রাষ্ট্রের যে ধারণা আছে তারা প্রতিষ্ঠিত করে পণ্ডিতদের উপর শাসন বা আম, আধিপত্য কায়েম করতে শুরু করেছে। এই যে সময়, এখান থেকে তারা কিছু সুবিধা নিতে শিখেছে, এবং সেই সুবিধাগুলো যখন বুঝেছে, এগুলো তো অনেক সহজলভ্য একটা বিষয়, এবং এই সুবিধাটাকে সম্প্রসারিত করবার কথা তখন ভেবেছে, যে আরেকটু সুবিধা কিভাবে নেওয়া যায়। তখন সেইটা হিসাবে তারা বিবেচনা করেছে যে আরো নতুন নতুন এলাকা যদি তাদের করায়ত্ত করা যায় বা অধীনস্থ করা যায়, তাহলে সেসব এলাকার থেকেও তাদের সুবিধাগুলো তারা কালেকশন করে তাদের নিজেদের জীবনে ব্যবহার করতে পারবে। এই বিবেচনা থেকে এই লৌহ যুগের যে গ্রিসরা, তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা বা অন্যের দেশ বা রাষ্ট্র দখল করবার যে প্রবণতা, সেটা তৈরি হয়েছে। এই সময় আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মিশরীয়রা কিছু কিছু অঞ্চলে তাদের সভ্যতা বিকশিত করেছিল, এবং মিশরীয়দের মধ্যে কিন্তু এই প্রবণতাটা ছিল। এই প্রবণতাটা আসলে গ্রিকদের মধ্যে প্রবেশ করে, এবং গ্রিক যে অভিজাত শ্রেণী তৈরি করে নিজেদের মধ্যে যে একটা কৌলীন্য প্রথা তৈরি করা, সেটা তখন এটা পূর্ণরূপে বিকাশ হচ্ছিল, এবং ফলে তারা নতুন নতুন দেশ বা রাষ্ট্র দখল করবার মানুষের সেখানে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করছে। এবং আগে বলেছি যে ততদিনে কিন্তু লৌহ আবিষ্কার হয়েছে, এবং লৌহ নির্মিত অস্ত্র যেমন একদিকে তৈরি হয়েছে, আবার লৌহ নির্মিত বর্মও তৈরি হয়েছে। আবার জয়েন্ট গুলাতে, মানে শরীরের গলা, হাতের কোনো যেসব জায়গাগুলো বাঁকে, সেখানে লৌহ সরাসরি ব্যবহার করলে তো ব্যান্ড করা যায় না বা বাঁকানো যায় না। সেসব জায়গাগুলোতে তারের জালি, বিশেষ ধরনের পোশাক যুদ্ধক্ষেত্রে, সেগুলো এরা আবিষ্কার করে ফেলেছে, এবং সেগুলো ব্যবহার করেই তারা নতুন নতুন রাষ্ট্র দখল করবার জন্য বিশাল একটি শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করে ফেলেছে। এই যে গ্রিস, সেই গ্রিসের পরিচয় যেটা আমরা আসলে এর আগেই দিয়েছি, এর আহ, প্রারম্ভিক যে মধ্যযুগ, তার মানে এই লৌহ যুগের পরপরই মধ্যযুগ আসতেছে, তারপরে আধুনিকের দিকে আসবে। তো তার প্রারম্ভিক যে সময়, বা এই বাইজেন্টাইনরা যখন এই অঞ্চলগুলো দখল করেছিল, যেমন রোমানরা, আহ, তাদের সময় এগুলার কে কাজে লাগিয়ে রোমানরা যেহেতু আগে থেকেই শিল্প সংস্কৃতিতে অনেকটা ডেভেলপ ছিল, ফলে তাদের যে কৃষ্টি কালচার বা উম, আহ, আহ, কোনো কিছু তৈরি করার যে মানসিকতা ছিল, সেটাই মূলত গ্রিকদের মধ্যে প্রবেশ করে, এবং গ্রিক সেটাকে অনুশীলন করে আরো উন্নততর সাংস্কৃতিক জগৎ তারা তৈরি করে ফেলে। এবং এটার সাথে স্থাপত্য, ভাস্কর্য, অন্যান্য যে বিষয়গুলো
দৈনন্দিন জীবনের নানান ব্যবহার্য দ্রব্য সামগ্রী, আহ, অন্যান্য ভোগ বিলাসের জন্য আরো কিছু অবকাঠামো, সেগুলো তারা নির্মাণ করা শুরু করেছিল। এই হচ্ছে আমাদের প্রাচীন গ্রিসের একটা মানচিত্র, যেখানে পাশাপাশি অন্যান্য দেশগুলোরও এখানে দেয়া আছে। আমরা এথেন্সকে দেখতে পাচ্ছি, বোধহয় এথেন্সকে কেন্দ্র করে এই যে অঞ্চল, আবার পরবর্তী থেকে এই অঞ্চলগুলোতেও তাদের আহ, অনুপ্রবেশ, ব্যবসা বাণিজ্যকে সামনে রেখে এই যে ক্রিট যেটা দেখছে, এই ক্রিটেও কিন্তু তাদের দখলদারিত্ব তৈরি হয়েছিল। এই সাইপ্রাসে তাদের দখলদারিত্ব তৈরি হয়েছিল, এই সব তুর্কিতে দখলদারিত্ব তৈরি হয়েছিল একটা অঞ্চলে। এই সম্পূর্ণ কিন্তু প্রাচীন গ্রিসের সঙ্গে কোনো না কোনো ভাবে কিন্তু সম্পর্কযুক্ত হয়েছিল। এরপরে এই সময় আমরা যখন বলেছি যে রোমানদের কিছু শিল্প ভাবনা তারা নিয়ে নিজেদের শিল্প ভাবনাটাকে আরো তারা উন্নত করে আরো পরিশীলিত একটা আহ, বিষয় যখন স্থাপন করে, তখন সেই সময়ের যে আহ, যুগ অবস্থান, সেটাকে আসলে আহ, গ্রিসের ধ্রুপদী যুগ হিসাবে বলা হয়ে থাকে। এখানে নগররাষ্ট্র অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে, পলিটিক্স তথা রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা এবং এখানে বুদ্ধিবৃত্তিক যে প্রয়োগ, সেটা তখন তারা শিখে গেছেন, এবং এটার নানান কূটকৌশলে প্রয়োগের যে জিনিসটা থাকে সেটা কিন্তু অনুশীলন এখানে হচ্ছে। তারপর এইটার শুরুতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আহ, যুদ্ধ করবার সময়, অন্য দেশ দখল করবার সময় সেখানে তো কিছু হেরে যাওয়ার ঝুঁকি থেকে যায়। এই হেরে যাওয়ার ঝুঁকিকে এড়ানোর জন্য আমরা এখানে দেখেছি যে তাদের নিজেদের রাষ্ট্র এবং পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র যাদের সঙ্গে তাদের ভাবগত দিক থেকে একটা সম্মিলন আছে, তারা যূথবদ্ধভাবে এই সব যুদ্ধগুলো পরিচালনা করত। এবং এই যূথবদ্ধ যে শক্তি, সেই শক্তির কারণে যে রাষ্ট্রটাকে, আমি আগেই বলেছি এগুলো কিন্তু নগর রাষ্ট্র ছিল, আজকের যে রাষ্ট্রের ধারণা সেই ধারণার সঙ্গে কিন্তু মিলবে না। ছোট ছোট শহর, মানে একটা পাড়ার মতো একটা দেশ এরকম ছিল তখন। তো সেই সব দেশগুলো দখল করবার ক্ষেত্রে তারা যূথবদ্ধ ভূমিকায় নেয়ার কারণে এটা অনেকটা দুর্দমনীয় হয়ে গেছিল। ফলে অনেক জায়গা মিলে বা অনেক অঞ্চল মিলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যাচ্ছিল। এই সাম্রাজ্যের যে আহ, মানে যে ভিত, এবং এখানে যে উন্মেষ হওয়া নানান ধরনের শিল্প সংস্কৃতির যে বিষয়, সেই যে যুগ বা সময়টাকে, সেই সময়টাকে মূলত গ্রিসের ধ্রুপদী যুগ বলা হচ্ছে। এখানে বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, তারপর স্থাপত্য, ভাস্কর্য, চিত্রলিপি, আহ, বয়ন শিল্প সহ আহ, ব্যবসা বাণিজ্য, মুদ্রানীতি, এরকম অনেক বিষয়ে অনেক বেশি উন্নতি হয়, এবং এটা অনেকটা ধারাবাহিক ভাবে উন্নয়নটা ঘটতে থাকে। এবং এখানে রোমানদের একটা দার্শনিক প্রভাব কিন্তু এখানে ছিল। এটার মধ্য দিয়ে যে প্রতিষ্ঠিত যে শিল্প অবস্থা, সেটাই আসলে গ্রিসের আহ, আহ, ধ্রুপদী যুগ বলা হয়ে থাকে। এটা আহ, দিগন্তকারী একটি সংস্কৃতির যুগ হিসাবেও কিন্তু চিহ্নিত হয়। প্রশ্ন দুভাবেই এখানে কিন্তু আসে। আর এটার মধ্য দিয়ে মূলত আহ, আধুনিক, আজকে যে পাশ্চাত্য জগৎ, এই আধুনিক পাশ্চাত্য জগতে প্রবেশের রাস্তাটাও সুগম। এখানে এই ধ্রুপদী আহ, গ্রিসের যে যুগটাকে আমরা কয়েকটা পর্বে ভাগ করেছি। তার হলো আর্কাইক যুগ, তারপর ধ্রুপদী যুগ, আহ, এরপরে হচ্ছে হেলেনিস্টিক যুগ, রোমান গ্রিস যুগ, এভাবে কয়েকটা পর্বে আমরা এখানে ভাগ করেছি। যে পর্বগুলোতে প্রত্যেকটাতে এক একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ ভূমিকা থাকা, এবং আহ, গ্রিস সহ পৃথিবীটা এগিয়ে নেয়া। এখানে প্রত্যেকটার একটা পর্যায়কাল কিন্তু এখানে আছে, আমরা পর্যায়কালগুলো একটু দেখে নিলেই আসলে হবে। আমরা একটু দ্রুত যেতে চাই। গ্রিক সভ্যতার ইতিহাস আমরা খানিকটা আলোচনা করেই ফেলেছি। যে গ্রিস রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রতিষ্ঠিত রাষ্ট্রে যেভাবে শিল্প সংস্কৃতি ভাস্কর্য স্থাপত্য বিকশিত হয়েছিল, সেই ইতিহাসের একটা পর্যায়ক্রমিক ধারা এখানে আমরা আলোচনা করছিলাম আর কি। এদের সাথে মাইসেনিয়ান উপজাতি বলে একটি উপজাতি, যাদের একটি বিশেষ ভূমিকা ছিল, আহ, যারা মূলত আহ, এশিয়ার মাইনর এবং উত্তর দিককার যে সাইবেরিয়াস অঞ্চল, সেখান থেকে প্রবেশ করা একটা বিশেষ জাতি, যারা
গ্রিসদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখে। এদের উপস্থিতির কারণে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে দক্ষতা, সব মিলে এই গ্রিক জাতিকে আহ, সামনে বা বিকশিত হতে বিশেষভাবে সহায়তা করেছিল। সে কারণে গ্রিক ইতিহাসে এদের একটি উল্লেখযোগ্য অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করি। এই সময় আমরা দেখেছি এই গ্রিসরা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশেও প্রবেশ করতেছে, এবং এটা আমরা দেখেছি যে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তানের একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে আমাদের উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ মানে আহ, বারাণসী পর্যন্ত, মানে উম, কাশ্মীর আহ, হয়ে বারাণসী পর্যন্ত এই গ্রিসদের কিন্তু একটা আমরা অনুপ্রবেশ হতে আমরা দেখেছি। এই সমগ্র অঞ্চল মিলেই কিন্তু গ্রিসের শিল্প সভ্যতা বিকশিত হয়েছিল। এবং এটার যে বিস্তীর্ণ অঞ্চল মিলে এরা যে শাসন করছিল, এই শাসন করার কারণে অন্যান্য, এই আমার ফোনটা বাজতেছিল এতে, এই সাম্রাজ্যের একটা অঞ্চল রোমানদের পূর্ব প্রদেশ ছিল, সেটা কিন্তু এরা করায়ত্ত করে, এবং সেটাকে গ্রিসের দেশ হিসাবে কিন্তু আমরা দেখেছি। তাদের আহ, রাজ্য শাসনের যে সাম্রাজ্য বিস্তার, সেই বিস্তারের অংশ হিসাবে কিন্তু আমরা এখানে আমরা লক্ষ্য করেছি। আমরা এই ছবিতে গ্রিসদের তৈরি করা প্রাসাদ এবং রাজ যে আহ, যে প্রশাসন, সেটা নিয়ন্ত্রণ করবার যে কৌশল, সেই কৌশলের একটি স্থাপত্য কীর্তি কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে একটি সুশৃঙ্খল আহ, রাষ্ট্র কাঠামো তথা প্রশাসনিক বিন্যাস আমরা দেখেছি, এবং তাদের নিজস্ব যে দায় দায়িত্ব সেগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। আমি এই যে কথা আগেই বলছিলাম যে আহ, অন্য দেশ দখল করার কারণে তারা আহ, সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু এই সাম্রাজ্যের সাথে আরেকটা জিনিস কিন্তু নতুন শব্দ এখানে এসেছে, সেটা হচ্ছে উপনিবেশ। উপনিবেশ বলতে আমরা যেটাকে এখানে আমরা বলতে চেয়েছি বা ইতিহাস বলছেন, সেটা হচ্ছে যে কোনো একটা অঞ্চল আহ, দখল করে সেই অঞ্চলের উপরে আধিপত্য বিস্তার করে সেখানে আমাদের মানে এই বিজয়ীর আইন কানুন চলবে, সবকিছুই তাদের নিয়ন্ত্রণ হবে, কিন্তু তারা সেখানে উপস্থিত থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু এই যারা উপনিবেশ প্রতিষ্ঠা করেছে তাদের দৃষ্টিভঙ্গিতেই সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে, এবং সেখান থেকে অর্জিত যে রাজস্ব, সেই রাজস্ব কেন্দ্রীয় কোষাগারে জমা হবে। এইরকম যে শাসন ব্যবস্থা আমরা ব্রিটিশ উপনিবেশ দেখেছি ভারতবর্ষে, ঠিক ওই রকম একটি উপনিবেশ কিন্তু গ্রিসরা বিভিন্ন জায়গায় এরকম উপনিবেশ তৈরি করেছিল। সেই উপনিবেশ একবার এখানে একটা ভের্টিক্যাল দেশ, এশিয়া মাইনর, ইজিয়ান উপসাগরের যে অঞ্চল, সাইপ্রাস, থ্রেস উপকূল, মারমারা সাগর, কৃষ্ণ সাগর দক্ষিণ উপকূল, এই সমগ্র অঞ্চলগুলো মিলে আমরা যখন ওই এটা দেখিয়েছিলাম, মানে ম্যাপটা দেখিয়েছিলাম, তখন এই সব জায়গাগুলোকে আমি আহ, দেখানোর চেষ্টা করেছিলাম। সেই জায়গাগুলো সব আলাদা আলাদা করে নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবগুলো মিলাই কিন্তু মূলত গ্রিস সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। যেহেতু সাম্রাজ্যের সাথে আমরা কিন্তু গ্রিক আহ, ইতিহাস এবং শিল্পকলা পড়তে, গ্রিক সাম্রাজ্যের ইতিহাস এবং শিল্পকলা মূলত আমরা এর আগে সাম্রাজ্য পড়ে আসতেছিলাম, যারা অন্যের দেশ দখল করেছে, শক্তি প্রয়োগ করে অন্যের দেশ দখল করেছে, গ্রিসরাও এই কাজটা করেছিল অন্যদের মতো। এরপরে আমরা গ্রিস দর্শন নিয়ে, সংস্কৃতি এবং দর্শন নিয়ে যদি কথা বলি, গ্রিস সংস্কৃতি অনেকটা সমৃদ্ধ, রোমানদের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু তারা নিজেদেরও কিন্তু একটা নিজস্ব একটা ধারণা তথা শিক্ষা উম, বিস্তার, অন্যান্য সবগুলোকে মিলে গ্রিকের একটা সংস্কৃতির একটা চরম উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছিল। এই উৎকর্ষ সাধনে সেখানকার বেশ কিছু দার্শনিকরা বিশেষ ভূমিকা রেখেছিল, সেখানকার বিজ্ঞানীরা ভূমিকা রেখেছিল, সেখানকার আহ, সাহিত্যিকরা ভূমিকা রেখেছিল, সেখানকার যারা বুদ্ধিজীবী তারা ভূমিকা রেখেছিল, সেখানকার শিল্পীরা ভূমিকা রেখেছিল, সেখানকার স্থপতিরা ভূমিকা রেখেছিল। সামগ্রিকভাবে সবাই মিলেই মূলত এই উৎকর্ষ সাধন করে। ঠিক সে সময় কিন্তু ইউরোপে রেনেসা হচ্ছে, এনলাইনমেন্ট হচ্ছে, এই সবগুলো প্রায় সমসাময়িক সময়, কিন্তু আহ, সেই সব জায়গায় এই যে জাগরণ, সেই জাগরণ আর
গ্রিসের জাগরণের ভেতরে কিন্তু অনেক পার্থক্য। গ্রিসের যে জাগরণটা সেখানে একবার পৌরাণিক কাহিনী ভিত্তিক, তাদের যে ধর্মবিশ্বাস ভিত্তিক যে আহ, কর্মকাণ্ড, সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা পরবর্তীতে দেখেছি যে বিজ্ঞানের অনেক অগ্রগতি ঘটেছে এবং আধুনিক জীব জগৎ বা দুনিয়া, আকাশ, মহাকাশ, নক্ষত্র নিয়েও কিন্তু তারা কাজ করেছেন এবং তাদের কাজটাকেই পরবর্তী সময় আমরা দেখেছি সে একটা পুরো পৃথিবীটার দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনার জগৎটাকে পাল্টে দিয়ে পৃথিবীটাকে অনেক পরিবর্তন করেছে। এরকম সময় অনেক মানুষের নাম আমরা পরবর্তী সময় পাবো আমাদের যখন বিশ্বের সেরা বা নামকরা শিল্পী, সাহিত্যিক এবং তাদের কর্ম নিয়ে আলোচনা করবো। আমাদের একটা পাঠে এই বিষয়টা আছে আমাদের সিলেবাসের মধ্যে, তখন এই সবগুলো এক এক করে আসবে। আমরা প্রসঙ্গক্রমে শুধু আহ, হেরোডাসের নামটা একটু এখানে আমরা বলেছি, তার একটা ভাস্কর্য এখানে আছে। এই মানুষটা কিন্তু ইতিহাস লিখতেন, কিন্তু ইতিহাস লেখবার সময় তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল। সে কারণে এই মানুষটা আরেকটা বিশেষভাবে পরিচিত। সেটা হচ্ছে যে উনি যেটাকে ভাবতেন সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু কথা ওর মধ্যে প্রবেশ করিয়ে দিতেন এবং সেটাকে সত্য হিসেবে বলবার চেষ্টা করতেন। সেই বিবেচনায় ওই ইতিহাসটা যিনি আগে থেকেই জানতেন এবং ওই ইতিহাসের কোনো চরিত্র যখন জীবিত আছেন তার সামনে যখন এই হেরোডাসের যখন এই ইতিহাস উপস্থাপন হচ্ছে, তখন ওরা কিন্তু বুঝতে পারতেন যে সে কিন্তু অনেক কথা সে সত্য বলছে না, তার মানে মিথ্যা বলছে। এবং তার যে লজিক ছিল সেটা হচ্ছে যে মিথ্যাটাকে যদি বারবার বলি তাহলে একসময় মানুষের সত্য মনে হতে পারে। যেটা আমরা দেখেছি যে আহ, এই আমাদের এই জার্মানের যে হিটলার, তার যে প্রচারমন্ত্রী ছিল, সেও গোয়েবলস, সেও কিন্তু এই নীতি, মূলত এই হেরোডোটাসের নীতি অনুসরণ করেছিল যে মিথ্যাকে যদি রংচং লাগিয়ে বারবার বলা হয় তাহলে মানুষ একসময় মিথ্যাকে সত্য মনে করে। তো যাই হোক, এখানকার শিক্ষা নিয়ে আমরা কথা বলবো যে এখানকার দিন রাতের পরিবর্তন, ঋতু পরিবর্তন, রাতের আকাশে যে তারা নক্ষত্র, এগুলার সম্পর্কে কিন্তু গ্রিকদের আগে একটা ধারণা ছিল। সেই ধারণা ছিল হচ্ছে তাদের ধর্মগ্রন্থে যে লিপিবদ্ধ ছিল বা যে কাহিনী লেখা ছিল সেটা। পরবর্তীতে সেটা সেগুলো যেহেতু কুসংস্কারাচ্ছন্ন ছিল, সেটা পরিবর্তে আরেকটা নতুন শিল্প সংস্কৃতি বিজ্ঞান চেতনা সেখানে বিকশিত হয় এবং প্রতিষ্ঠিত হয়। এবং আগের যে মাইথোলজিতে ছিল পৃথিবীটা একটা গোল তবে থালার মতো চ্যাপ্টা, কিন্তু আহ, এইখানকার দার্শনিকরা, বিজ্ঞানীরা দেখলো যে না, পৃথিবীটা আসলে ওই রকম না, পৃথিবীটা একটা গোলাকার বস্তু, বলের মতো একটা গোল বস্তু। সে কিন্তু এই গ্রিসরাই এটাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। আমরা জানি এই আহ, বিজ্ঞান চর্চা বা জ্ঞান চর্চার কারণে গ্রিসের অনেক বিজ্ঞানী এবং বিদুৎসাহী মানুষদেরকে, দার্শনিকদেরকে কিন্তু একে একে হত্যা করা হয়েছিল, যাদের নাম আমি পরে আলোচনা করবো নিশ্চয়ই। আমরা এখানে কয়েকজনের নাম এখানে বলেছি, যেমন তার মধ্যে পিথাগোরাস আছে, যিনি জ্যামিতির বিশেষ আবিষ্কার করেছিলেন। জ্যামিতির সঙ্গে ক্ষেত্র পরিমাপের যে সম্পর্ক আছে, উচ্চতা পরিমাপের যে সম্পর্ক আছে, সেগুলার যে আহ, অনুভঙ্গ বিবরণ এবং পারস্পরিক যে সম্পর্ক, সেই রিলেশনশিপ তৈরি করার জন্য পিথাগোরাস বিশেষভাবে উল্লেখযোগ্য। মাধ্যমিকের স্তরে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য বলে একটি বিশেষ উপপাদ্য পড়া হয়, কিন্তু ওইটুক পিথাগোরাস নয়। পিথাগোরাস তার সমুদ্রের থেকে ছোট্ট একটা নদীর নাম পিথাগোরাসের ওই উপপাদ্য। তারপর ডেমোক্রেটাস, তারপর ইউডক্স, তারপর এরিস্টটল, এইরকম আরো অনেক মানুষ আছে, প্লেটো, যারা এই গ্রিকদের আহ, এই এই সাম্রাজ্যটাকে, এই দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করেছিলেন। এসব দার্শনিকরা কিন্তু আজকের সময় দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, আজকের সময় যেমন আলাদা আলাদা মানুষ, কিন্তু আমরা যে সময়ের কথা আলোচনা করছি সেই প্রাচীন সময়ে কিন্তু একই মানুষ, যিনি বিজ্ঞান চর্চা করছেন, জ্ঞান চর্চা করছেন, ইতিহাস চর্চা করছেন, বিজ্ঞানের বিভিন্ন ভাবনা নিয়ে ভাবছেন এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছেন, চিকিৎসাবিদ্যা নিয়ে কাজ করছেন। ফলে একই মানুষ কিন্তু বহু গুণে গুণান্বিত হচ্ছেন। ফলে কে ডাক্তার আর কে বিজ্ঞানী এটা কিন্তু বলা বেশ মুশকিল। সে সময় আমরা দেখতাম যে বিজ্ঞানী সেই ডাক্তার, সেই স্থপতি, সেই আবার সাহিত্যিক। আমরা এরকম ঘটনা দেখেছি। আমরা এই দুজন মানুষকে, পিথাগোরাস এবং এরিস্টটলের ছবি আমরা দেখালাম। এখানকার ভাস্কর্য এবং শিল্প, চিত্রকলা নিয়ে আমাদের কিছু কথা আছে। গ্রিসের ভাস্কর্যের মধ্যে একটা নান্দনিক প্রভাব ছিল এবং আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি, আমরা এই যে ছবিটা ব্যবহার করেছি এই ছবিটা কিন্তু গ্রিসের আরো শেষের দিককার একটা চিত্রকলা। কিন্তু আমরা গ্রিসের যে প্রাচীন সময়ের কথা বলছি, সে সময় কিন্তু গ্রিসের যে চিত্র কিংবা ভাস্কর্য কলা, সেখানে মানুষ এসেছে।
মানে মাইথোলজিক্যাল চরিত্রের বাইরে মানুষ এসেছে। তার মানে ধর্মের যে ঐতিহাসিক কাহিনী, সেই কাহিনীতে যে চরিত্র ছিল প্রথম দিকে তারা কিন্তু স্থান পেত। তারপর তার সঙ্গে কিন্তু মানুষ প্রবেশ করেছে, এবং মানুষ প্রবেশ করার পরে আমরা এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যে এখানে যে শিল্পকর্মে মানুষের শরীর এসেছে, কিংবা ভগবান, সরি, রাষ্ট্রপ্রধান একটা সময় কিন্তু ভগবানের স্তরে উন্নীত হচ্ছে গিয়েছে, এবং তারা একসময় দেবদেবীর মর্যাদা পাচ্ছে। এই সবাইকেই যখন আমরা ভাস্কর্য বা চিত্রকলায় তাদের সন্নিবেশ দেখি, তখন কিন্তু এদের বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কিন্তু বিবস্ত্র অবস্থায় তার চিত্র ধারণ কিংবা ভাস্কর্য নির্মাণের প্রভাব কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি। এবং পরবর্তী সময়ে এই গ্রিসের এই ভাবনার সাথে আরো কিছু আধুনিক ভাবনা সংযোজিত হয়েছে, এবং এগুলাকে মিলে স্থাপত্য এবং ভাস্কর্য শৈলীতে অনেক পরিবর্তন ঘটেছে। এবং সেই পরবর্তী সময়ে বিশেষ করে স্থাপত্য বিদ্যায় গ্রিস অনেক বেশি উন্নত হওয়ার কারণে এইটাকে গ্রিসের একটি বিশেষ শৈলী হিসাবে বিবেচনা করা হয়েছে পরবর্তী সময়। এরকম গ্রিসের স্থাপত্য শৈলী বা ভাস্কর্য শৈলীর কয়েকটা স্তর আছে, আমরা যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে আমরা গ্রিসের একটি আহ, ভাস্কর্য দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু একটি এখানে কিন্তু সব দেবদেবী, যারা সব সময় এক সময় কিন্তু রাজা ছিল বা রাজাদের রাজকর্মচারী ছিল, পরবর্তী সময় তাদেরকে দেবতা হিসাবে কিন্তু বিবেচনা করা হচ্ছে, এবং ধর্মগ্রন্থে দেবতাদের সারিতে কিন্তু তাদের নাম আছে। ঠিক এখানে সেই সব চরিত্রই আছে। এখানে আমরা কিন্তু অনেক পুরুষ চরিত্রকে দেখছি, কিংবা নারী চরিত্রকে দেখছি, তাদের শরীরে বস্ত্র নেই, বস্ত্র ছাড়াই কিন্তু এই শিল্পকর্ম কিন্তু তৈরি হয়েছে। এবং পৃথিবীতে বহু দেশে, বিশেষ করে আহ, গ্রিক এবং ইতালি, রোমানক যেসব অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু এই শিল্পকর্ম কিন্তু আমরা ব্যাপকভাবে দেখি, এবং এটাকে একটি বিশেষ ভাস্কর্য বা শিল্প রীতি হিসাবেই আসে। আমরা এইখানে আমি যে কালচারটা নিচ্ছি, এই যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুটা কিন্তু সেই এতনার মূর্তি। এতনা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা এতনা নিয়ে এর আগে আলোচনা করেছি, যেখানে তিনজন এতনার আহ, আমরা আলোচনায় নিয়ে এসেছি, এটা নিয়ে আর আমরা কথা বললাম না। স্থাপত্য শৈলী, আমরা আজকের সময় যে আধুনিক যে ইমারত গুলো দেখি, এবং যে ইমারত গুলা সবই পিলারের উপরে থাকে ছাদ, সেই ইমারতের ধারণা কিন্তু গ্রিসরাই প্রথম নিয়ে আসে। এবং নানান ধরনের এই এই চর্চা তথা অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এই পিলার ব্যবহার করে স্থাপত্য তৈরি করবার সূচনাটা কিন্তু গ্রিসে হয়েছিল। এই পিলার, কোন কোন ধরনের পিলার হয়, এই পিলারের উপরে নির্ভর করে এই স্থাপত্য শৈলীকে আমরা 3 মিনিট সময় পাবো না, তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তিনটে অর্ডার। একটা হচ্ছে ডোরিক অর্ডার, একটা হচ্ছে আয়নিক অর্ডার, এবং আরেকটা হচ্ছে ক্যান্থিয়ান ক্যারিনথিয়ান অর্ডার। ডোরিকটা হচ্ছে যে সেই সব পিলার, যে পিলারটা গড়াটা মোটা এবং উপরের দিকে চিকন, এর উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, মানে সমান মেঝে থেকে উপরে ছাদে চলে গেছে। কিংবা ছাদের উপরে যদি মাথা থাকে, থাকলে খুব ছোট, আর এর গায়ে ভাঁজ করা করা দাগ থাকতে, যাকে ফুলুট বলা হতো। আমরা এই ছবিটাই সেই যেন দেখতে পাচ্ছি। পরবর্তী সময় এইটার আরো উন্নয়ন ঘটে। পঞ্চম, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এসে এই সময়টাকে, এটাকে বলা হচ্ছিল যে আয়নিক অর্ডার বা আয়নিক স্থাপত্য শৈলী। তো এইখানে কিন্তু এই পিলার গুলোর মাথার উপরে, এক হচ্ছে পিলার গুলো একই সাইজের, উপরে নিচে একই সাইজের মোটা, উপরের দিকে এখানে কিন্তু এখন মাথা যেটা, যাকে ক্যাপিটাল বলা হচ্ছে, সেখানে এটা শিল্প সমন্বিত হচ্ছে। আমরা আগের পিলারটা দেখেছিলাম, আর এই পিলারটা দেখি, এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু, লতাপাতা, এবং জন্তু হলে শিং বিশিষ্ট যেসব জন্তু আছে তাদের মুখ অবয়ব তৈরি করা, এরকম একটা শিঙের মতো কোঁকড়ানো বিশেষ শিল্প নৈপুণ্য এখানে দেখানো হয়েছিল। এরপরে এসেছে ও এইটার সাথে নিচে যে বেসটা, সেই বেসটাও কিন্তু এসেছে, এটাও গোল বেস হয়েছে, কিন্তু সেটা একটা ধাপে ধাপে ছোট, মানে নিচেরটা বড়, ধাপে ধাপে ছোট হয়েছে, অনেকটা সিঁড়ির মতো মনে হতে পারে। এইটা কিন্তু আমরা দেখেছি যে আইনিক কলমে, আমরা আরেকটা ছবি দিয়ে যদি দেখি, এই আইনিক কলমের ব্যবহারটা এখানে আমরা এই বাম ধারে এইটা দেখলে বোঝা যাবে যে এইটা একটা ধাপ, এটা একটা ধাপ, এইভাবে ধাপে ধাপে উপরের দিকে উঠেছে। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে ক্যারেন্থিয়ান যে শিল্পরীতি, সেখানে এই ছবিটার সাথে ক্যারেন্থিয়ানের প্রয়োগ রয়েছে। এই বেসমেন্টটা, মানে পিলারের তলাটা আরেকটা বড় আহ, জায়গা, যেটা নিঃসন্দেহে গোল না, চতুর্ভুজ কিংবা আহ, বহুভুজ রয়েছে, এবং সেখানে শিল্পকর্ম এবং চিত্রলিপিও সেখানে থেকেছে। আমরা এইটার
ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এইটা হচ্ছে ক্যারেনথিয়ান যুগের ভাস্কর্য, এবং এটা অনেক বেশি মসৃণ, অনেক বেশি আহ, তবে আয়নিক যুগে যতটা উঁচু পিলার ছিল, এখানে পিলার পিলার তুলনামূলকভাবে খাটো হয়েছে, কিন্তু তারপরে অনেকটা লম্বা। এই হচ্ছে এদের বিষয়টা। আমরা বোধহয় আরেকটা এবার পুরাণের কথা আসি। এখানে এদের আমি আগেই বলেছি, এখানকার রাজপুরুষরাই এমনি ধর্মীয় আগে থেকেই দেবদেবী কিছু ছিল, কিন্তু পরবর্তীতে আরো কিছু দেবদেবী তৈরি হয়, যারা আগে একসময় রাজা ছিলেন বা রাজকর্মচারী ছিলেন বা বিশেষ ভূমিকা ছিল, খুবই যুদ্ধে পারদর্শী মানুষ হতে পারে এরা, তারা কিন্তু একসময় দেবদেবী হয়ে গেছিল। এইরকম 12 জন দেবদেবীর নাম এখানে আছে, আমরা এক এক করে এখন আর পড়তে পারার সুযোগ পাবো না। এইরকম তখনও পর্যন্ত দেবদেবী হয়নি, যখন আমরা প্রাচীন গ্রিস বলছি তার মধ্যে হারকিউলিসের নাম আমরা মধ্যে নিশ্চয়ই জানি। এই হচ্ছে সব মিলাই আমাদের আজকের আলোচনাটা। আমরা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। আমরা কালকে ঠিক একই সময় আমরা পরবর্তী ক্লাসে আমরা সংযুক্ত হব। কাউকে যদি খুব ইমার্জেন্সি কোনো কথা থাকে তা আমরা একটু শুনবো। আর আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের এই সময় সবার টিউশন ফি পরিশোধ করবার কথা। আমরা সম্পূর্ণ টিউশন ফি পরিশোধ করে নিতে পারলে সুবিধা হয়, কিন্তু আহ, কারো কারো কিছু অসুবিধা থাকবে, এই বিবেচনা থেকে আমরা 2/3টা পরিশোধ করার কথা বলেছি কালকে। আগামীকাল এই ডেটটা ছিল, আপনারা খুব নিবিড় ভাবে বিষয়টা বিবেচনায় রেখে দ্রুত আপনারা টাকা পরিশোধ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ কি কথা বলবেন? স্যার, কালকে কি আপনি কি স্যার, অফিসে থাকবেন আপনার ওখানে? হ্যাঁ, থাকবো। স্যার আমাদের সাজেশনটা কি পাওয়া যাবে?